আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বহু বছর আগের ঘটনা। আকমল মির্জা অর্থাৎ সিরাজ মির্জার দাদা আর আশরাফ শেখের দাদা আসাদ শেখ ছিলেন পরম প্রাণের বন্ধু। সে আমলের বন্ধু মানে যে সে কথা না, যাকে বলে একদম সোনাই সোহাগা দুই দোস্ত। একে অপরকে ছাড়া যেন কিছুই বুঝতেন না, দুইজন দুইজনকে ছাড়া কোথাও যেতেন না, সবসময় একসাথেই থাকতেন, যাকে বলে গলায় গলায় ভাব। বন্ধুত্বটা ছোটবেলা থেকেই গড়ে উঠেছিল। দুইজন সমবয়সী থাকায় একসাথে বেড়াতেন আর বনবাদারে ঘুরে বেড়িয়ে খেলা করতেন। দিনের দুই বেলা ভাতও খেতেন একসাথে। আসাদ শেখের ওঠা বসাও বেশি হতো মির্জা বাড়িতে। আকমল মির্জার পরিবারের অবস্থা ছিল বংশ পরম্পরার থেকে উচ্চ মধ্যবিত্ত, নাম ডাকওয়ালা। আগের দিনের জমিদারি বংশ হিসাবে পরিচিত ছিলেন। সে দাপট নিয়েই চলতেন। আকমল মির্জার মন ছিল স্বচ্ছ। মানুষটা একটু রাগী ছিলেন, কিন্তু সেটা বাহিরে খুব একটা প্রকাশ করতেন না। এদিকে আসাদ শেখরা ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কোনো মতে চলে যেতে দিনগুলো। তবুও কিভাবে যেন বন্ধুত্বটা হয়েছিল। হয়তো একই গ্রামে তাদের, এই জন্য। আর আকমল মির্জার মনটাও বড় বলে কাউকে হেয় করেননি কখনো। এরপর সময় পেরিয়ে গেল অনেক। দুইজনের বন্ধুত্ব আগের মতোই গাঢ় ছিল। বিয়ের বয়স হলো, দুইজনই বিয়ে করলেন। একসময় নির্বাচনের নিয়ম শুরু হলো। বাড়ি ও গ্রামের মানুষের কথায় আকমল মির্জা নির্বাচনে দাঁড়ালেন চেয়ারম্যান পদে। চারুলিয়া গ্রাম ও আশেপাশে গ্রাম এমনিতেও কোনো বিপদ আপদের জন্য সাহায্যের জন্য মির্জা বাড়িতেই আসতেন। গ্রামের লোকজন মাতব্বর হিসাবে মির্জাতেই সমর্থন করতেন। এই জন্য নামডাক থাকার কারণে বেশি বেগ পেতে হলো না। মির্জাদের সবার ব্যবহারও সুশীল পেতেন। গ্রামের সকল মানুষ ভালোবাসতেন, সম্মান করতেন। আর সেই থেকে জিতেও গেলেন আকমল মির্জা। চেয়ারম্যান পদ নিয়োজিত হলেন। তিনি চেয়ারম্যান হয়েও কোনো খারাপ কাজ কখনো বরদাস্ত করতেন না, আবার নিজেও করতেন না। এদিকে আসাদ শেখের বন্ধুর চেয়ারম্যান পদ পাওয়ার খুব আনন্দ করছিলেন। তিনিও কম করেননি বন্ধুর জন্য। আস্তে আস্তে আকমল মির্জার সয় সম্পত্তি বৃদ্ধি পেতে লাগলো। সেই সবের দেখাশোনার কাজে বন্ধু আসাদ শেখকে দিয়েছিলেন আকমল মির্জা। এমনকি ওনার সকল কাজই বন্ধুকে সাথে রাখতেন। এইভাবে চলতে থাকলেও আকমল মির্জা বন্ধুকে জমি কিনে দিয়েছিলেন কিছুটা। এছাড়াও তিনি অনেকভাবে বন্ধুকে সাহায্য করতেন পরিবারের সচ্ছলতা বাড়ানোর জন্য। তখন থেকেই বেশ ভালোই সচ্ছলতা আসলেন আসাদ শেখের পরিবারে। এর মাঝে দুইজন পিতা হলেন। আকমল মির্জার এক ছেলে ও দুই মেয়ে ছিল, আর আসাদ শেখের দুই ছেলে দুইটা মেয়ে। ছেলে মেয়ে বাবা মা নিয়ে ভালো ঘরে থাকার জন্য, ভালো বাড়ি করার জন্য আসাদ শেখ বন্ধুকে জানিয়েছিলেন। আকমল মির্জা জমি দিয়েছিলেন, কিন্তু সেটা ছিল মাঠাল জমি, মানে মাঠের জমি, বাড়ি কেনার মতো না। আর তাদের বসতি জায়গা অতি কম ছিল। অতগুলো ছেলে মেয়ের জন্য যা অতি অল্প, বসবাস করা যাবে না এমন পরিস্থিতি ছিল। সেই সব থেকে তিনি বন্ধুকে সেখানে আরো কিছু জমি কেনার টাকা ধার দিয়েছিলেন। সেটার পরিমাণ বেশ মোটা অঙ্কেরই ছিল। আসাদ শেখ বেশ খুশি হয়েছিলেন। আস্তে আস্তে বাড়ি করলেন, ছেলে মেয়েরাও বড় হতে লাগলো। দিন বেশ ভালোই কাটছিল দুই বন্ধুর। বয়স বেড়ে মুরব্বিতে পদার্পণ করলেন। তাদের ছেলেমেয়েরা এক একটা যুবক হয়ে উঠল। তারপরই সেই সময় আসাদ মির্জার থেকে কোনো একটা দরকারের কারণে আকমল মির্জা ধারকৃত টাকাগুলো বন্ধু আসাদের থেকে চেয়েছিলেন, কিন্তু আসাদ শেখ আকমল মির্জার টাকা দিতে নারাজ হয়েছিলেন। তিনি বেইমানি করলেন বন্ধুর সাথে। টাকা দিয়েছিল তা তিনি অস্বীকার করেছিলেন। সেটা নিয়ে বেশ ঝামেলা করেছিলেন। আকমল মির্জা পরম প্রিয় বন্ধু একরকম বিশ্বাসঘাতকতা মানতে পারেননি। তিনি ভেঙে পড়েছিলেন। আকমল মির্জা আর একটা নিয়ে বাড়াবাড়ি করেননি, কিন্তু আকমল মির্জার একমাত্র ছেলে আনিস মির্জা ছিলেন অতি বদমেজাজি, রক্ত গরম করা পুরুষ। অল্প কোনো বিষয়ে তিনি রেগে মেগে অস্থির হয়ে উঠতেন। ছিলেনও তাকড়া জোয়ার। বাবা বংশের দাপটে তিনি মানুষ কমই পরোয়া করতেন। অন্যায় কখনো আপোষ করতেন না। যুবক হওয়ার সাথে তিনি গ্রামের মানুষকে সাহায্য করতেন বাবার সাথে। যখন শুনলেন ওনারই বাবার সাথে অন্যায়, বেইমানি, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তিনি বরখাস্ত করলেন না। আশার শেখকে শায়েস্তা করার জন্য উঠে পড়ে লাগলেন। একমাত্র বাবার কথাই থেমে গিয়েছিলেন। এরপর আপোষে নিজেই টাকা চেয়েছিলেন বাবার হয়ে, কারণ অতগুলো টাকা তিনিও ছাড়তে চাননি। আর যখন শুনেছিলেন
বেইমানি করেছে তখন তো আরোই রাখতে চাননি। তবু আসাদ শেখ টাকা দিতে নারাজ। এইসব নিয়ে আসাদ শেখের পরিবারের কেউ প্রথমে জানতেন না। পরে ওনার দুই ছেলে, বড় ছেলে আজিজ শেখ, ছোট ছেলে সরফ শেখ শুনে বাবার করা কাজে লজ্জিত হলেন। কিন্তু অতগুলো টাকা তারাও দিতে পারবেন না, এত জলদি বা কবে, কোনো কালে দিতে পারবেন সেটাও জানে না। এদিকে আনিস মির্জাও ছাড়ার পক্ষ না। এইসব নিয়ে আবার দুই পরিবারের বেশ গন্ডগোল বাঁধল। আকমল মির্জা গন্ডগোলের মাঝে থেকে বুকে ব্যথা উঠে সেখানেই মারা গেলেন। এতে সবাই ধরে নিলেন বন্ধুর বিশ্বাসঘাতকতায় তিনি নিতে পারেননি। তাই চিন্তায়, আক্রোশে, কষ্ট এইভাবে পরপারে পাড়ি জমালেন। আকমল মির্জার মৃত্যু স্বাভাবিকভাবে নিয়েছিলেন না আনিস মির্জা। তিনি এই নিয়ে তাণ্ডব লীলা করলেন। গ্রামের লোকজনও ছিছি করতে লাগলেন আসাদ শেখকে। আশেপাশের লোকজনের চোখেও চক্ষুশূল হয়ে উঠলেন আসাদ শেখের পরিবার। এরই মাঝে বাবার পদ পেলেন আনিস মির্জা। গ্রামের জনগণ সহ আশেপাশে গ্রামের মাতব্বররা মিলে আনিস মির্জা চেয়ারম্যানের পদে বসালেন। কারণ সবাই মির্জা বাড়ির থেকে অনেক সহযোগিতা পেতেন, সম্মান, ভালোবাসা সবই করতেন মির্জা বাড়ির মানুষদের। চেয়ারম্যান পদ পেয়ে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। যেদি আনিস মির্জার বাবার মৃত্যুতে আসাদ শেখকে একদম নিঃস্ব করে ছাড়লেন। লোকমুখে প্রচলিত সেই যুগের জমিদারি দাপট থাকতো এক অন্যরকম। বংশের জমিদারি দাপট আকমল মির্জার মধ্যে পরিলক্ষিত না হলেও আনিস মির্জার মধ্যে ছিল হয়তো রক্তের গুণ, যা থেকে তিনি অন্যায় বরদাস্ত করেননি। আসাদ শেখও বন্ধুর মৃত্যু মানতে পারেননি। ভুল বুঝতে পারে তিনিও কষ্টে নিজের করা অকর্মের চিন্তায় তিনিও পরলোক গমন করলেন। আসাদ শেখের দুই ছেলে মাত্রই যুবক হয়েছিলেন। সেই অবস্থাতেই পরিবারের হাল ধরলেন। এমনই একদিন সরফ শেখ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। সেটার তকমা গিয়ে লাগলো আনিস মির্জার উপর। আনিস মির্জা মিথ্যা অপবাদ বরদাস্ত করলেন না। আবার এটা নিয়ে দুই পরিবারের মাঝে তাণ্ডব হলো। আজিজ শেখ রাকি পদমেজাজি ছিলেন, কিন্তু আনিস মির্জার ক্ষমতার কাছে তিনি পরাজিত হলেন। হাজার আইন ব্যবস্থা নিয়েও কিছু করতে পারেননি। এছাড়া মিথ্যাতে আর সত্যি করা সম্ভব নয়, তাই হাল ছেড়ে দিলেন তিনি। কিন্তু দুই পরিবারের কোনো সম্পর্ক রাখলেন না। তখন থেকে মির্জা বাড়ির মুখ শেখ বাড়ির কেউ দেখতে পারেন না। আবার মির্জা বাড়ি কি একই সামান্য বিষয় নিয়ে দুই পরিবারের হয়েছিল শত্রুত্ব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছিল শত্রু, আর তার পরিণামে ঘটেছিল মৃত্যু। এরপর আজিজ শেখ খেটে খুঁটে খেতে শুরু করলেন। আনিস মির্জা দাপটে বাবার চেয়ারম্যান পদ নিয়ে চলা শুরু করছিলেন, সাথে বংশের জমিদারত্ব বজায় রেখেছিলেন। আসিফ শেখ থামলেন। দীর্ঘক্ষণ কথা বলে তিনি হাঁপিয়ে উঠেছেন। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একবার করে তাকিয়ে দেখলেন সবার মুখের দিকে। প্রত্যেকের অবস্থা দেখে নিয়ে বললেন, এই হচ্ছে পরম প্রিয় এবং প্রাণের দুই বন্ধুর শত্রু হয়ে ওঠার গল্প, আর দুই পরিবারের শত্রুতা গড়ে ওঠার মূল ঘটনা। বিষয়টা কিন্তু এতটাও জটিল ছিল না, কিন্তু তবুও সবাই জটিল করে নিয়েছিলেন। বলে আবারও থামলো। কেউ কোনো কথা বলছে না, কিন্তু ভেতরে ভেতরে ভাবনায় ব্যস্ত অথই আর সন্ধ্যা। তাদের ভাবনার মাঝে আসিফ শেখ আবার বলা শুরু করলেন। এইভাবে কেটে গেল অনেকটা বছর। আজিজ শেখ পরিশ্রম করে একটা শাড়ির দোকান করেছিলেন। তা নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। ব্যবসা আস্তে আস্তে সচ্ছলতা বাড়তে লাগলো। আজিজ শেখের দুই ছেলে বড় হয়ে উঠতে লাগলো। বড় ছেলে আশরাফ শেখ, ছোট ছেলে আসিফ শেখ। এদিকে আনিস মির্জাও তিনি 3 ছেলে মেয়ে। বড় ছেলে সিরাজ মির্জা, ছোট ছেলে শরীফ মির্জা, আর মেয়েটার নাম রেখেছিলেন আলো। আলো রাখার কারণ মেয়েটা অনেক আদর পেয়েছিলেন তিনি। 2 বছর পর আনিস মির্জার মেয়ে অতি শখের ছিল। ঘর আলো করে অনেকটা বছর পরই মেয়ে এসেছিলেন বলে নাম আলো রেখেছিলেন। মেয়েকে তিনি চোখে হারাতেন, অনেক ভালোবাসতেন। মেয়েও ছিল ভালোবাসার মতো। আলোর চঞ্চলতার তাকে সবাই ভালোবাসত। বাড়ির অতি আদরের ছিল। 2 ভাইয়েরও চোখের মনি ছিল, অনেক আদরের ছিল। দিন কাটতে লাগলো, সবাই বড় হতে লাগলো। আগের থেকে গ্রামেও আস্তে আস্তে সব পাল্টাতে লাগলো। যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করেছিল। গ্রামে লেখাপড়া প্রচলন হতে লাগলো। ছেলেমেয়েরা স্কুল কলেজ যাওয়ার শুরু করতেও আস্তে আস্তে। যদিও আগে থেকে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা স্কুলে পড়তে শুরু করেছিল, বাবা ভাইদের ইচ্ছাতে আলো স্কুলে যাওয়া ধরলো। তারপর স্কুল পেরিয়ে ভাইদের ভালোবাসার জোরে সে শহরে কলেজে ভর্তি হলো। গ্রামের মেয়েদের তখন অল্প বয়সেই বিয়ে দেওয়া হতো, কিন্তু আলোকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছিল। স্বপ্ন তার লয়ার হবে। সেই সময়ে মেয়ের এত বড় স্বপ্ন কম ছিল না। সেটা ভেবে বাবা ভাইরা বাধা দেয়নি।
দুরন্ত চঞ্চল স্বভাবের মেয়েটিকে উঠতে দিয়েছিল। এতে গ্রামের অনেক কানাঘষা করত যে মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিচ্ছে না, দর্শিপনা করে বেড়ায়। কিন্তু সাহস করে কেউ কখনো প্রকাশ করেনি মির্জা বাড়ির একমাত্র মেয়ে কিনা। সিরাজ মির্জা শরীফ মির্জা বিয়ে করলেন। বাবার সাথে মিলে কাজ করতেন দুই ভাই। সিরাজ মির্জার বড় মেয়ে মারা যাওয়ায় তিনি এক ছেলে সন্তানের পিতা হলো। ছেলে সন্তান জন্ম নেবার পর আলো এতটাই খুশি হয়েছিল যে সব সময় তার সাথেই কাটাতো। তারপর শরীফ মির্জার সন্তান হলো। পরিবারের বাচ্চা কাচ্চা পরিপূর্ণ হয়ে উঠল। আলো পড়াশোনা করে সে সময় পেত ভাতিজাকে নিয়ে কাটাতো। 2 বছর পর উচ্চ মাধ্যমিক দিয়ে আলো পড়তো বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হলো। শহরে চলাচলের মাধ্যমে অনেক বন্ধুও হয়েছিল। সেখানে প্রথম বর্ষের পড়ুয়াকালীন বসন্ত বরণ অনুষ্ঠানে আয়োজন হয়েছিল। আলোও সেখানে সামিল হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজার হাজার ছাত্র ছাত্রীদের মাঝে একটা ছেলের চোখে গিয়ে লেগেছিল মেয়েটির শ্যাম বর্ণের সৌন্দর্য আর দুরন্তপনা চঞ্চলতা। সেদিন ঘায়েল হয়েছিল ছেলেটি, আর সেই ছেলেটিই ছিল আসিফ শেখ। আসিফও একই বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রথম বর্ষের ছাত্র ছিল। বাবা বড় ভাইয়ের ইচ্ছাতে শহরে আসে পড়াশোনার জন্য। আলো আর আসিফ ছিল একই বর্ষের, যদিও আসিফ আলোর বয়সে 2-1 বছরের ডিফারেন্স ছিল, কিন্তু পড়াশোনা একই বর্ষে ছিল। এটার কারণ আসিফ একটু বয়সকালেই স্কুলে ভর্তি হয়েছিল। সময়টা তো ছিল 19 শতকে। সেই সময় ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা এরকমই ছিল, অনেক বয়সকালেই স্কুলে যেত। যাই হোক, আসল কথায় আসি। সেদিন আসিফ আলোর প্রেমে পড়ে গেল। বসন্ত বরণ অনুষ্ঠানে বাসন্তী রং শাড়িতে দেখে চোখ আর কোথাও দিতে পারল না আসিফ। সেদিন সে প্রথম বসন্তে আসিফকেও মনেরও বসন্তে ছোঁয়া দিল, পেল এক বসন্ত বাসন্তীকে। সেদিন যে আড়াল থেকে কত সময় নিয়ে দেখেছিল বসন্তের বাসন্তীকে তার ইয়াত্তা নেই। ওর দৃষ্টি থেকে কাজল দেওয়া ডাগর আঁখি জোড়ার বার ডুবেছিল, মনে মনে আউড়েছিল। সেদিন খুব হারাম হয়ে গেল। পরের দিন আসিফ আলোর খোঁজ খবর নিয়ে জানতে পারল মির্জা বাড়ির মেয়ে। সে অবাক হয়েছিল। মির্জা বাড়ির মেয়ে তবুও সে কখনো দেখেনি, তবে শুনেছিল আনিস মির্জার 2 ছেলে 1 মেয়ে। ছেলেদের চিনত, তবে সেটা নিয়ে বেশি ঘাঁটায়নি। হতেই পারে, একই গ্রামে কতজনকেই তো চিনে থাকে না, আবার সবাইকে দেখতে হবে তার কোনো মানে নেই। সে কখনো হয়তো আগ্রহ দেখেনি মির্জা বাড়ির প্রতি, এই জন্যই হয়তো। আসিফের আগ্রহ না দেওয়ার কারণ মির্জা বাড়ির ছিল নিষিদ্ধ, আর এখন সেই নিষিদ্ধ বাড়ির মেয়ের প্রতি সে আসক্ত। মনে মনে কথাগুলো আওড়েছিল। কি করবে ভেবে কুল কিনারা পাচ্ছিলেন। একমাত্র নিষিদ্ধ বলে তার ভালোবাসা নিষিদ্ধ থাকবে? কখনো না। মনে জেদ নিয়ে সে আলোকে ভালোবাসা শুরু করেছিল। কিছুদিনের মধ্যে আলোকে অবগত করেছিল সেটা। আলো ছিল সরল মনা মেয়ে। চঞ্চলতা তার মধ্যে থাকলেও মন ছিল সরল, আর লজ্জাবতীও ছিল বটে। গ্রামে বাবা ভাইদের কারণে কোনো ছেলের সাথে মন দেওয়া নেওয়া ঘটিত কোনো ঘটনাও হয়নি কখনো, আবার কোনো ছেলেও আগায়নি একই কারণে। শহরে গিয়ে সেগুলো বেশ ভালোই পেত। প্রেম নিবেদন পেলে মেয়েটি ভয় তো পেতই, তার সাথে সরল মনা মেয়ে লজ্জাও পেত। আসিফ সরাসরি বলেছিল আলোকে, প্রথমে না করলেও আসিফ শেখের ভালোবাসা ও পাগলামির কাছে হার মেনেছিল। এছাড়া আসিফ দেখতে শুনতে ছিল আকর্ষণীয় সুদর্শন যুবক, উজ্জ্বল ফর্সা সুঠাম দেহে লম্বা শরীরের অধিকারী একজন যুবক। আলো প্রথমে বন্ধুত্ব করেছিল, তারপরেই ভালোবাসা মেনেছিল। সেদিন আসিফকে হ্যাঁ বলেছিল। সেদিন আসিফ কতটা যে পাগলামি করেছিল তা বলার মতো না। বন্ধুরা এত অনেক মজা নিয়েছিল। তারপর চলতে লাগলো আসিফ আর আলোর প্রেম। দুইজনের বন্ধু বান্ধবীরা একসাথে আড্ডা দিত, পড়াশোনা করতো, আবার প্রেমও জমিয়ে করত। এতখানি বলে আবারও থামলেন আসিফ শেখ। আবারও দীর্ঘ একটা শ্বাস নিলেন। ওনার দিকে সবাই তাকিয়ে আছে। সন্ধ্যা চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। সে কথা বলার ভাষাই বোধহয় হারিয়ে ফেলেছে। পলক্ষীন চেয়ে আছে আসিফ শেখের দিকে। অথই অবালক দেখছে চাচুকে, শুনছে চাচুর প্রেমের কাহিনী। উত্তেজনা আরো বৃদ্ধি পাচ্ছে তার পরে কি হয়েছিল জানতে। সে রাতে আলো বাড়িতে এসে প্রচুর কেঁদেছিল। মেয়েটিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। এতটা কেঁদেছিল যেন দুনিয়ার অসহায় একটি মেয়ে সে। আসিফের দেওয়া তালাকনামাটা হাতে ধরে পাগলের মতো কেঁদেছিল। কান্না শুনে আলোর মা ভাবিরা এসে ঘরের দরজা ধাক্কিয়ে অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু সে খোলেনি। 1 বছরের কান্না বোধহয় সেদিন একদিনেই কেঁদেছিল সে। বুক ছেড়ে কেঁদেছিল, মাথার চুল ধরে পুরো শরীরে আঁচড় কেটে কেঁদেছিল। কিরকম অশান্তি হচ্ছিল বলে বোঝানোর মতো ছিল না।
দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাসও নিতে পারছিল না। আলোর কান্নায় ঘর থেকে মেয়েও কেঁদেছিল, কিন্তু থামানোর মতো অবস্থায় সে ছিল না। বাইরে থেকে ভাতিজা কাঁদছিল, সেটা দেখারও অবস্থা তার ছিল না। সেভাবে কতক্ষণ কেঁদেছিল ইয়াত্তা নেই। ভালোবাসা যেমন সুখদায়ক, তার দ্বিগুণ যন্ত্রণাদায়ক। সেটা বুঝি সেদিনই হাড়ে হাড়ে টের পেয়েছিল আলো। সেই কষ্ট কি করে নিরাময় করবে কিছুই বুঝতেছিল না। সেদিন সে মেয়েকে অনেক আদর করলো, তারপর চুপচাপ গিয়ে মায়ের কাছে রেখে এসেছিল। এসে ঘরের দরজা দিয়েছিল, সে ঘরের দরজা দিল আর খুলল না। সকালে খোলা হলো ভেঙে, লোকজন দিয়ে ভেঙে খোলা হলো। খুলে সবাই হতবুদ্ধি হতবাক হয়েছিল। আকাশ ভেঙে পড়েছিল মির্জা বাড়ির সকল সদস্যের উপর। চোখের সামনে তাদের আদরের মেয়ে বোন ঝুলছে। হ্যাঁ, সেদিন আলো দুনিয়া থেকে বিদায় নিয়েছিল গলায় ফাঁস দিয়ে। সে সবকিছু থেকে মুক্তি পেতে দুনিয়ার মায়া কাটিয়েছিল। কাউকে আর পরোয়া করেনি, কাউকে আর পরোয়া করেনি। সেখানে তার ভালোবাসা নেই, ভালোবাসার মূল্য নেই, তার মূল্য নেই সেখানে। সেই পৃথিবীতে সে আর থাকলো না। আসিফ ছাড়া অন্যের সংসার করে বেঁচে থাকা সে আর থাকলো না। আসিফ তাকে তালাক দিয়ে চলে গেছে দূরে, এটাই যেন সে মানতে পারল না। কষ্টের অভিমানে সে চলে গেল। মেয়েটার কি হবে সে চিন্তাও করল না। আদেও কি ভালোভাবে মানুষ হতে পারবে সেটাও ভাবল না। মির্জা বাড়িতে শোকের ছায়া পড়ল সেদিন। চারিদিকে হাহাকার কান্নার সুর। আলোর মৃত্যুতে যেন প্রকৃতিও কান্নায় ভেঙে পড়েছিল। আকাশ তার কষ্ট বৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছিল। পাখিরও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়ে দুঃখ প্রকাশ করেছিল। আলোর মা মেয়ের লাশ দেখে অজ্ঞান হয়েছিল। সিয়াম ফুপুর লাশ দেখে এটুকুই বয়সে জ্ঞান হারিয়েছিল। ভাইরা একমাত্র বোনের মৃত্যুতে মানতেই পারছিল না। আনিস মির্জা আদরের মেয়ের মৃত্যুতে মানতে পারলেন না। কত বড় ভুল আর পাপ তিনি করেছিলেন সেদিন বুঝেছিলেন। এদিকে আকিজ আলোর স্বামী, শুধু নামেই স্বামী ছিল। বউয়ের মৃত্যুতে সে কিরকম প্রতিক্রিয়া দেবে বোঝেনি। নিমেষেই শুধু চেয়েছিল আলোর সাথে বিয়ে হয়েও সে কখনো স্বামী বলে স্বীকার দেয়নি তাকে। বিয়ের রাতেই তাকে সব বলেছিল আলো। আলোর মুখে সব শুনে সে হতবাক হয়েছিল। আকিজ ছিল নরম মনের মানুষ, লোকটার স্বভাবে অমায়িক ছিল। মির্জা বাড়ির প্রতি তার অগাধ আশ্বাস আর শ্রদ্ধা ছিল। বাবা সেখানকার কর্মচারী, আনিস মির্জা তাদের অনেক সাহায্য করতেন। টাকা দিয়ে তাকে লেখাপড়ার সুযোগ দিয়েছিলেন। সেদিন তার বাবা এসে বলেছিলেন আনিস মির্জার মেয়েকে বিয়ে করতে হবে, এবং সেদিন রাতে সে অনেক অবাক হয়েছিল। বাবা তাকে কোনো প্রশ্ন করারও সুযোগ দিচ্ছিলেন না। বিয়ের দিন রাতে আলোর মুখে ওইসব শুনে বাবাকে প্রশ্ন করেছিলেন কেন আলোর সাথে বিয়ে দিয়েছিল। তার বাবা শুধু বলেছিলেন যে কারণেই হোক না কেন আলোকে কখনো অসম্মান করবি না, মনে রাখবি তুই ওই বাড়ির নুন খাস। আখিজ আর কিছু বলেনি, এমনকি আলোকে কখনো কিছু নিয়ে জিজ্ঞেসও করেনি। শুধু সামান্য কথা বলা বলি করে 1.5 বছর সংসার করেছিল, এর বেশি কিছু না। আলোকে ঘর থেকে নিয়ে তার চিরকালের ঘরে শুয়ে এসেছিল বাবা ভাইয়েরা। তাদের আদরের মেয়েকে নিজ হাতে কবর দিয়ে এসেছিল। সিরাজ মির্জা আর শরীফ মির্জা বোনকে কবর দিতে এসে ভেঙে পড়েছিলেন। সেদিন রাতে আলোর ঘর থেকে একটা চিঠি পাওয়া গিয়েছিল। সেখানে সবার কথা সে লিখে রেখে গিয়েছিল। ভাইদের জানিয়েছিল আসিফের সাথে তার সম্পর্কের পুরো ঘটনা বর্ণনা করেছিল। তারপর সে লিখেছিল বিয়ের দিনকার কথা। সিরাজ মির্জার উদ্দেশ্য করে লিখেছিল কেন বিয়ের দিন তার বিয়ে আটকালো না, কেন তাকে একজনের বউ জেনে অন্য কারোর সাথে বিয়ে দিল, তার কেন কোনো মূল্য দিল না তারা, কেন মানেনি ভালোবাসা, শুধু কি শত্রুতায় সব। আজ তারা মানলে তার মেয়েটা একটা সুন্দর জীবন পেত, বাবা মা দুইজনকেই পেত। তারপর লিখেছিল আনিস মির্জার কথা। তাকে হুমকি দিয়ে বিয়েতে বসিয়েছিলেন। আসিফকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন। সে বিয়ে না করলে আসিফকে চিরতরে শেষ করবে হুমকি দিয়েছিলেন। বাবাকে নিয়ে অনেক অভিযোগ অভিমানের কথা লিখেছিল। এরপর লিখেছিল তার মেয়েটাকে যেন ভাইয়া ভালোভাবে মানুষ করে সে কথা লিখেছিল। তার অনুপস্থিতিতে তার মেয়ের মাঝে যেন তাকে খুঁজে মেয়েটিকে বড় করে, কোথাও যেন না দেয়। সেসব লিখে অনেক মিনতি করেছিল। এমনকি আসিফ তার তালাক দিয়ে চলে গেছে সেসবও লিখে গিয়েছিল। তারপর আকিজকে উদ্দেশ্য করে লিখেছিল অনেক ভালো ছেলেটা, তাও লিখেছিল মা ভাবি সবাইকে নিয়ে, লিখে সবশেষে সব থেকে আদরের ভাতিজা সিয়ামকে নিয়ে লিখেছিল। সিরাজ মির্জা চিঠিটা পড়ে কান্নায় তো ভেঙে পড়েছিলেনই, তার উপর যেন হতবাক হয়েছিলেন সব শুনে। এমনকি সবাই, আলোর মা সব জানতেন, কিন্তু স্বামী যে সব জেনেও এত বড় পাপ করেছিলেন সেটা জানতেন না। আনিস মির্জাও নিজের ভুল বুঝতে পেরে সব সত্য স্বীকার করেছিলেন। তিনি আলোর মা হওয়ার কথা বিয়ের আগে থেকেই জেনে গিয়েছিলেন,
সেজন্য রাতারাতি বিয়ে ঠিক করেছিলেন। সেদিন রাতারাতি বিয়ে ঠিক করেছিলেন, তার আগেই আলো আর তার মায়ের সাথে কথা বলা তিনি শুনেছিলেন। সেদিন জানতে পারেন এবং জানতে পেরে আকিজের সাথে বিয়ে ঠিক করেছিলেন। আকিজের বাবা টাকা দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য, আর মেয়েকে যেন কোনো প্রকার অসম্মান বা কষ্টও না দেয় সেই শর্ত দিয়েছিলেন। তিনি পাত্র মেয়ের জন্য সঠিক বাছাই করেছিলেন, কিন্তু আকিজের সাথে বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল একমাত্র মেয়ের ভালো থাকা আর অসম্মান না হওয়া। তিনি মেয়েকে ভালোবাসতেন, তাই এই ভাবনা ভেবেছিলেন মেয়ের ভালোর জন্য। কিন্তু এটা কিরকম ভালো চাওয়া ছিল? মেয়ে বিবাহিত জেনে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে ভালো করেছিলেন? মেয়ের মা ছিল, মেয়ে বিবাহিত জেনে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে কি ভালো করেছিলেন? মেয়ের মা হতে চাচ্ছে সে ছেলেকে মেরে ফেলার ভয় দিয়ে মেয়েকে বিয়েতে রাজি করিয়ে ভালো করেছিলেন, নাকি বিবাহিত থাকা সত্ত্বেও তালাক না করিয়ে দিয়ে পাপ করে মেয়ের ভালো করেছিলেন? কোনটা? এইসব করেছিলেন আসিফদের পছন্দ করতে না বলে, তারা শত্রু ছিল বলে। এতই অহংকার ছিল তার, মেয়ের জীবনের কাছে সব তুচ্ছ করেছিলেন, মেয়ের ভালো থাকা তুচ্ছ করেছিলেন, অহংকার বজায় রেখেছিলেন। আনিস মির্জাও এত স্বীকার করলেন। আলোর বিয়ের দিন সিরাজকে জানতে চেয়েছিলেন, কিন্তু তিনি মেয়েকে ওই শেখ বাড়ি দেবে না বলে সব গোপন করেছিলেন। সিরাজ মির্জা যদি বোনের কথা ভেবে সব মেনে নেয়, এই জন্য তার থেকেও গোপন রেখেছিলেন। কারণ তিনি জানতেন সিরাজ মির্জা যদি একেবারে বোনের কথা ভেবে রাজি হন, তবে পুরো দুনিয়া উল্টে গেলেও তার কেউ আটকাতে পারতেন না, এমনকি বাবাকেও পরোয়া করতো না। এইসব ভেবে আনিস মির্জা ছেলেদের থেকেও লুকিয়েছিলেন। তিনি জেদ নিয়ে মেয়েকে বিয়ে করিয়েছিলেন। এইসব শুনে সিরাজ মির্জা আর বাড়ির সবাই বিস্ময়ে কিং কর্তব্যবিড় হয়ে গিয়েছিলেন। কে কি বলবে কিছুই বুঝল না, বাবাকেই বা কি বলবে, কি শাস্তি দেবে কিছুই বুঝল না। কিন্তু সেদিন সিরাজ মির্জা একটা কথা বলেছিল, বাবা, একবার যদি এসব জানাতে হবে তবে আজ আমার বোন বেঁচে থাকতো। সেদিনের পর থেকে আনিস মির্জা হয়ে গেলেন অসহায়। সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল। তিনিও মেয়ের শোকে কাতর হয়ে উঠলেন। নিজে হাতে মানুষ করা মেয়েকে তিনি নিজেই হাতে কবর দিয়ে মরণ যন্ত্রণায় ছটফট করিয়েছিলেন। নাতিটিকে কোলে নিয়ে কেঁদেছিলেন। সিরাজ মির্জাও ভাগ্নিকে কোলে নিয়ে কেঁদেছিল। মেয়েটাকে আর কোথাও দেয়নি, তাদের কাছেই রেখেছিল। নিজের মেয়ের মতো করে মানুষ করতে লাগলো। তারপর 2 বছরের মাথায় কঠিন অসুখ হয়েছিল আনিস মির্জার। কি অসুখ হয়েছিল তা ডাক্তারও ধরতে পারেনি। শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। কিছুদিন সেভাবেই ধুকে ধুকে পরলোক গমন করেছিলেন। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আনিস মির্জাকেও ছাড়েনি। পাপের ফল তিনি কঠিন অসুখে মৃত্যুবরণ করেছিলেন। আলোরও মা মেয়ের জন্য গুমরে গুমরে থাকতেন, আবার স্বামীর মৃত্যুতেও কাতর হয়েছিলেন। যতই পাপী মানুষ হোক না কেন, স্বামী তো ছিলেন, তিনিও কয়েক বছর পর মারা গিয়েছিলেন। এইভাবেই চলতে থাকলো দিন। ছেলেমেয়েরা সবাই আস্তে আস্তে বড় হতে লাগলো, বুঝদার হতে লাগলো সবাই। সাইমের যখন 18 বছর, তখন সে ফুপুর মৃত্যুর কাহিনী রহস্য জানবার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কারণ সেই ছোট্ট কালের মৃত্যুর রহস্যটা তার মনে ছিল। সেটা রহস্য খুঁজতে লাগলো। খুঁজতে গিয়ে প্রথমে আলোকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আলোই কিছু জানায়নি। তারপর সাইম খুঁজে খুঁজে জানতে পেরেছিল শেখ বাড়ির ছেলের সাথে তার ফুপুর প্রেমের সম্পর্ক ছিল। এটার সূত্র ধরে সে সব জেনেছিল। মায়ের কাছে এসে জোর দিয়ে সব জানিয়েছিল। আলোর লেখা চিঠিও পেয়েছিল আলোর কথায়। সেই চিঠি পেয়ে চিঠি ধরে সেদিন সাইম অনেক কেঁদেছিল। তারপর থেকে সিয়াম মির্জার সাথে সিয়াম খারাপ আচরণ করা শুরু করলো। সবকিছুর জন্য বাবাকে দায়ী করা শুরু করলো। দাদাকে ঘৃণার তালিকায় ফেললো। তার ভাবনা ছিল বাবা একবার চাইলে সব সমাধান করতে পারত। তিনি বংশের সূত্র ধরে শত্রুতা বজায় রেখে কেন বোনের সম্পর্ক মানল না? এত অহংকার কেন? সব মানলে তার ফুপু বেঁচে থাকতো, সন্ধ্যা মা বাবা পেত, সুন্দর একটা জীবন পেত। ফুপুকে সিয়াম এতটাই ভালোবাসতো যে 2 বংশের এতটাই করা অকর্মর উপর জেদ ধরে নিজের কাছে প্রতিজ্ঞা করলো সে নিজে এইসবের শেষ দেখবে। ওই শেখ বাড়ির সাথে শত্রুতার জন্য সে ফুপিকে হারিয়েছিল, সন্ধ্যা বাবা মাকে হারিয়েছিল। সেই শেখ বাড়ির মেয়েকেই সে এই মির্জা বাড়িতে আনবে, আর শেখ বাড়িতে সন্ধ্যাকে স্বীকৃতি দেবে, সন্ধ্যার আসল পরিচয় জানাবে। সেই জেদ নিয়ে সে শেখ বাড়ির খোঁজ নিতে থাকে। তারপর আশরাফ শেখের ছোট মেয়ে অর্থকে টার্গেট করে, কারণ অর্থকে তার মনে ধরেছিল। প্রথমে ভেবেছিল 2-1 বছরের মধ্যে সে অর্থকে প্রেমে পড়তে বাধ্য করবে। তারপর এতটাই মরিয়া করাবে যে তার প্রতি যেন দুপক্ষ থেকে 1000 বাধা আসলেও অর্থ যেন সিয়ামকেই ভালোবাসতে ডুবে থাকে। এই প্ল্যানে সে আশরাফ শেখও শায়েস্তা করতে পারবে, যাতে মেয়ের বাবা হয়ে অহংকার না করতে পারে।
এবং পুরনো শত্রুতা ধরে আর একটা আনিস মির্জা না হয়ে উঠতে পারে? আর এদিকে সিরাজ মির্জার অহংকারও নিপাত করতে পারে। সে সিরাজ মির্জাকে এতটাই অপছন্দ করা শুরু করেছিল যে তাকে দেখেই তার সম্মতিতে শেখ বাড়ির মেয়েকে বিয়ে করবে। এমনভাবে প্ল্যান করলো যাতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করতে পারে আর শত্রুতাও শেষ করতে পারে। সিয়াম খোঁজ নিয়ে জেনেছিল আশরাফ শেখ মির্জা বাড়িকে ঘৃণা করে। তিনিও কম দোষী নন। চাইলে তিনি অনেক কিছুই করতে পারতেন, এমনকি সাইম শেখ বংশের আগেই দোষারোপ করেন। কেননা শত্রুতা শুরুতেই তো করেছিল শেখ পরিবার। এদিকে সিয়াম প্ল্যান অনুযায়ী আগাতে গিয়ে বছরখানেক যেতে না যেতেই জানতে পারে অর্থ তার উপর ক্রাশ খেয়ে মন প্রাণ সব দিয়েই বসে আছে। এটা জানতে পেরে সে পৈশাচিক আনন্দ পেয়েছিল। সবকিছু এত সহজ হয়ে যাবে ভাবেনি। কিন্তু সিয়াম প্রথমে জেদ ধরে সব করতে গিয়েও অর্থকে সেও ভালোবেসে ফেলে। আস্তে আস্তে গাঢ় হয়ে যায়। না জানিয়ে অর্থকে ভালোবাসতে লাগে। অর্থ খেয়াল রাখতে থাকে। সবটা প্ল্যান অনুযায়ী করলেও সেই সব জেদের মাঝে আসল ভালোবাসা চলে আসে। এতটাই আসে যে অর্থ যখন ক্লাস 10-এ ছিল তখন ওকে একটা ছেলে প্রপোজ করেছিল ফুল দিয়ে। সেই ছেলেকে সাইম মেরে সেই হাতটাই ভেঙে দিয়েছিল। এছাড়া কোনো ছেলে যাতে ওর দিকে নজর না দিতে পারে সেই কাজ করেছিল। তারপর অর্থ ইন্টারে থাকাকালীন বিয়ের সম্বন্ধ এসেছিল। অর্থের জন্য সেটা জানতে পারে। সেই ছেলের বাড়ি গিয়ে হুমকিও দিয়ে এসেছিল। অথৈকে কেন টার্গেট করেছিল আর কেন বিয়ে করতে চাই এই পর্যন্ত বলে আশিফ থামলো। শেষ কথাগুলো মনের ভেতরে রেখে দিল। সাইম থেমে ভেতর থেকে একটা বিষাদময় শ্বাস ফেলল। ফুপুর পুরনো স্মৃতিগুলো আবার হানা দিয়েছে মনে। এদিকে অথৈ হতবাক হয়ে চেয়ে আছে। সন্ধ্যা অনুভূতি শূন্য হয়ে গেছে। সব শুনে সে যেন রোবটে পরিণত হয়েছে। সাইমের দিকে নজর দিয়ে শুধু অনবরত পানি ফেলে চলেছে। উপস্থিত সবার নজর এখন সন্ধ্যার দিকে। মেয়েটার জন্য সবার বুকে কাঁটা দিচ্ছে। কিছু একটা বুকে ফুটে সেখানে রক্তকরণ হয়ে ব্যথা করছে। আর আশিফ শেখ, তিনি কি ঠিক আছেন নাকি পাথর হয়ে গেছেন? মস্তিষ্কে তার কি চলছে? অনুভূতি তার কি রকম? কেউ কি সেটা বুঝতে পারছে নাকি দেখতে পারছে? তাকে দেখে মনে হচ্ছে তিনি ফ্রিজে রাখা কোনো জিনিস যা জমে বরফ হয়ে আছে। সন্ধ্যা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অস্বাভাবিক লাগছে। চোখ মুখ কেমন জানি হয়ে গেছে। তা দেখে সন্ধ্যাকে সাইম ডেকে উঠল। সন্ধ্যা। সন্ধ্যা সাইমের দিকে চোখ তুলে তাকালো ঠিকই, কিন্তু সাইমকে দেখতে পাচ্ছে না। সবকিছু কেমন জানি ঝাপসা অন্ধকার লাগছে। সাইম সন্ধ্যাকে ধরলো ওর ওরকম অবস্থা দেখে। ঠিক তখনই সন্ধ্যা অস্পষ্ট স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে সাইমের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমি বাড়ি যাব। এই বলে উঠে দাঁড়াতেই সবকিছু চোখের সামনে অন্ধকার হয়ে ঢলে পড়ল। সাইম পাশে থেকে সাথে সাথে ধরে ফেলল। শরীর মন আর নিতে পারল না মেয়েটার। সাইম চমকে সন্ধ্যার কাছে এসে ধরল সেও। আশিফ শেখ হতবাক হয়ে তাকালেন মেয়ের পানে। মেয়ে কি তাকে বাবা বলে মানবে না? তাকে কি অস্বীকার করবে? সময় দুপুর 1টার কাটা ছুঁই ছুঁই। হসপিটালের কেবিনে বেডের পাশে বসে আছেন সিরাজ মির্জা। বেডে শুয়ে আছে সন্ধ্যা। স্লাইন চলছে শরীরে। মেয়েটার শরীরে জ্বর। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। কেবিনের বাইরে আশিফ শেখ সহ শেখ পরিবার আর মির্জা পরিবার বসে আছে। সায়েম সাহিব হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যেন গেছে বলে যায়নি। সন্ধ্যা ঘুমোচ্ছে। মেয়েটা একেবারে এত কিছু সহ্য করতে পারিনি। সিরাজ মির্জা জানতে পেরে প্রচুর রাগারাগি করেছেন। তার কথা কেন মেয়েটাকে এসব জানিয়েছে? এত করে বারণ করা সত্ত্বেও তিনি কখনো সন্ধ্যাকে সত্য বলার পক্ষে ছিলেনই না। কখনো জানতে দিতে চাননি, যার জন্য কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। শরীফ মির্জা শুনেও রাগ করেছেন এত জলদি কেন সন্ধ্যাকে সব জানানোর প্রয়োজন পড়ল। অথই বাইরে বসে ভাবনাতে ব্যস্ত। আশরাফ শেখদের সেই জানিয়েছে সব। সন্ধ্যার অসুস্থতার কথাও জানিয়েছে। ঘন্টাখানেক পর সন্ধ্যার ঘুম ভাঙল। ঘুম ভেঙে চোখ খুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে শুকিয়ে আছে। ছোট্ট মেয়েটার কি অবস্থা? সিরাজ মির্জা তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা বড় মামাকে দেখতে কেঁদে দিল জোরে জোরে। ওর কান্নার শব্দ পেয়ে তড়িঘড়ি করে সবাই ঢুকে পড়লো কেবিনে। অথই দৌড়ে সন্ধ্যার কাছে এসে বিচলিত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, সন্ধ্যা, এই সন্ধ্যায় কি হয়েছে বোন? কাঁদছো কেন এভাবে? বলো, খারাপ লাগছে তোমার? সন্ধ্যা কেঁদে চললো, কোনো উত্তর করলো না। সিরাজ মির্জা প্রশ্ন করলেন,
কি হয়েছে মা, কাঁদিস না, বল আমাকে কোথায় কষ্ট হচ্ছে। মামা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কষ্ট হচ্ছে মামা। আমার মা নেই মামা। আমি মায়ের আদর পাইনি। আমি মাকে দেখতে পারিনি নিজ চোখে। মামা, আমি মাকে মা বলে ডাকতে পারিনি। সে আমাকে রেখে চলে গেছে। আমার কথাও ভাবেনি। মামা, তোমরাও আমার কথা ভাবোনি? আমাকে কেন কিছু বলনি? আমার বাবা অন্য কেউ যে আমাকে রেখে দূরে পড়েছিল। মামা, তোমরা কেন আমার কথা সে সময় চিন্তা করনি? কেন একবারও জানতে চাওনি? তোমরা আমার মাকে মানলে আজ আমার মা থাকতো। আমিও মায়ের আদর পেতাম, বাবা পেতাম। মামা, আমাকে মা এনে দাও। একবার মাকে দেখবো আমি। মামা, একবার আমি মায়ের কোলে ঘুমোবো। মাকে এনে দাও মামা, এনে দাও না। এভাবে আরো অনেক কথা বলতে থাকলো। জ্বরে মেয়েটা আবল তাবল বলছে, কিন্তু মেয়েটা সত্যি কষ্ট পাচ্ছে। মেয়েটার অসহায় কান্না কেউই দেখতে পারছে না। অথই কেঁদে দিল। সন্ধ্যার মাথায় হাত রেখে বোঝানোর চেষ্টা করলো। এসব আশিক শেখ শুনলো, দেখলো, তিনিও কাঁদছেন নীরবে। কি বলবে সে মেয়েকে? কি করে বোঝাবে? সে তাকে অস্বীকার করেনি, পারলে তাকে নিয়ে অনেক দূরে পাড়ি জমাতো। সবকিছু পরিস্থিতির শিকার। সে তো চায়নি কাউকে ছাড়তে। কি করে বোঝাবে? মেয়েটা কি তাকে একবারও বাবা বলে ডাকবে না, মানবে না? সে তো মেয়েটার জন্য থাকবে ভেবেছিল, কিন্তু এখন এখানে থেকে কি হবে? আবার চলে যাবে সে। ভেবেছিল মেয়েটাকে সব জানিয়ে মেয়ের মুখে বাবা ডাক শুনবে। আশিফের ভাবনার মাঝে সন্ধ্যাকে আলেয়া বলল, তুমি আমার মা? সন্ধ্যা পিট পিট করে চেয়ে বলল কথাটা। মেয়েটা কি স্মৃতিশক্তি হারিয়ে ফেললো? জ্বরে কি সব ভুলে গেল? কেউ কোনো কথা বলছে না, শুধু সন্ধ্যাকে দেখছে। দেখছে একটা মেয়ে মা ছাড়া কতটাই অসহায়, বাবা ছাড়া কতটা অসহায়। একটা সন্তানের হাজার ভালোবাসা থাকুক পরিবারের, হাজার আদরের হোক বা না কেন পরিবারের কাছে, সেই সন্তানের মা বাবা না থাকলে সে কখনো ভালো থাকে না। মা বাবার মতো কেউ বোঝে না সন্তানের কষ্ট, দুঃখ, সমস্যাগুলো। কখনো মা বাবা ছাড়া একটা সন্তান সঠিকভাবে বড় হতে পারে না। একটা সন্তানের জন্য মা বাবার মূল্য যে কতখানি তা সেসব সন্তানেরা বোঝে যাদের মা বাবা নেই। সন্ধ্যার কষ্ট সবই উপলব্ধি করতে পারছে। এতগুলো বছর পর মা বাবার অতীত জেনে সে ভেঙে পড়েছে। সিরাজ মির্জা যখনই কিছু বলতে যাবেন, তখন আশিফ শেখ সন্ধ্যার শিউরে দাঁড়িয়ে ডেকে বললেন, সন্ধ্যা, মা, মা আমাকে একবার দেখো। আমাকে ভুল বোঝো না। আমি অসহায় ছিলাম। আমি কিছুই করতে পারিনি তোর জন্য। আমি একটা অসহায় বাবা, একটা কুলাঙ্কার বাবা। আমাকে এইভাবে দূরে ঠেলে অস্বীকার করে আমার পাপের শাস্তি দিস না মা। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি আরো দিয়েছেন। তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিস না মা। আমাকে একটা বার ডাক না বাবা বলে। মা, তোর বাবা আছে, এই দেখ আমি। আশিফ শেখ অসহায় কণ্ঠে কথাগুলো বললেন। সন্ধ্যা তাকালো বাবার পানে। অসহায় মুখে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে কেঁদে দিল। বলল, কেন আমার সাথে এমন হয়েছে? কেন আমার অতীত এমন? কি জন্য তোমরা সবাই আমাকে এমন জীবন দিলে? সিরাজ মির্জা সন্ধ্যার মাথায় হাত দিয়ে আদর দিতে দিতে বললেন, সন্ধ্যা মা, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে আমার কাছে রেখে দিব, কোথাও দেব না। আমার বোনের আমানত কোথাও দেব না। সিরাজ মির্জার কথায় আশিফ শেখ তাকিয়ে রইলেন ব্যথাতুর নয়নে। আজও তাকে তার মেয়ের কাছে আসতে দেবে না। আজও বাধা দেবে মেয়েকে বাবার কাছে আসতে। মনে মনে ভাবছিলেন, তখন সন্ধ্যা বলল, আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে আমার মা বাবা ছাড়া বড় হওয়ার সময়গুলো ঠিক করতে? যখন আমি দেখতাম স্কুলে সবার মা তাদের ছেলে মেয়েদের আদর করে দিয়ে আসতো, নিয়ে আসতো, অথচ আমি মা বিনা অন্যদের সাথে যেতাম, কারণ আমার মা তো পৃথিবীতেই ছিল না। সিরাজ মির্জা কোনো কথা বলতে পারলেন না। নাহিদা বললেন, এমন বলছিস কেন বাবু? আমরা তো তোকে কখনো অবহেলার নজরে দেখিনি। দেখেছি বল, সবকিছু সহজ করে নিয়ে শোনা। ভাব, তোর ভাগ্যটাই ছিল এমন। আমরা তো তোকে মায়ের অভাব বুঝতে দেইনি। তুই এখনো আমাদের কাছে আগের মতোই ভালো থাকবি। এতক্ষণ পর রশ্মি মুখ খুললেন, বললেন, সন্ধ্যা শেখ বাড়ির অস্তিত্ব। ও শেখ বাড়িতে যাবে, সেখানে ওকে যেতে হবে। গিয়ে থাকবে কি না থাকবে সেটা সন্ধ্যা যা বলবে তাই হবে।
আমি ওকে আমাদের কাছে রাখতে চাই। ও থাকতে চাইলে ওখানেই থাকবে। সিরাজ মির্জা রশ্মির কথায় তাকালেন রশ্মির দিকে, কিন্তু কিছু বললেন না। রশ্মি মূলত কথাগুলো সিরাজ মির্জার উদ্দেশ্যে শক্ত স্বরে বললেন, যেন এর পরে আর কোনো বাধা না দেয়। তারপর সন্ধ্যার কাছে গিয়ে বললেন, কি রে মা, আমাদের কাছে যাবি না? দেখ চারিদিকে তোর কত আপন লোক, আমরা সবাই তোর আপন। শুধু মাকে পাচ্ছিস না সেটা নয়, তোর ভাগ্য ভেবে নে। কত ছেলে মেয়েদেরই তো মা থাকে না, তোর আমরা আছি, আমাদের কাছেই তুই ভালো থাকবি। অতীত তো পাল্টানো যাবে না সোনা। তোর বাবা মা পরিস্থিতির শিকার ছিল, এটা বুঝতে হবে তোকে সোনা। এই কথা শুনে সন্ধ্যা আশিস শেখের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। সত্যি সব ভাগ্য তার, মা ছাড়া সবাই তার আছে। এখন সব তার চাইলেও ফিরিয়ে আনা যাবে না। মেয়েটার আর ভালো লাগছে না, সে সবাইকে উপেক্ষা করে চোখ বুঝলো। একটু সময় চাই তার, একা সময় চাই তার। কিছুক্ষণের মাঝে আবার ঘুম চলে এলো চোখে। শরীরটা দুর্বল, আরো কড়া ডোজের ওষুধে ঘুম এসে হানা দিল। সেলাইন এখনো চলছে। কেউ আর কোনো কথা বলল না। নীরবে সবাই একে একে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই অথয় পাশে এসে বসলো সন্ধ্যার। বসে অনেক কিছু ভাবতে লাগলো। এসবের সমাধান কি হবে না? কেউ কি তাদের ভালোবাসাও মানবে না? আবারও কি একটা ব্যর্থ ভালোবাসার গল্প তৈরি হবে? আবারও কি আলোর মতো পরিণতি হবে? ধক করে উঠলো অথয়ের বুক। না না, কি সব ভাবছে? সে সাইমকে চিনেছে, এইসব হতে দেবে না। কিন্তু তখন সে কি বলল? তাকে সে জেদের জন্য বিয়ে করতে চায়, শুধু কি দু পরিবারের শত্রুতা থামানোর জন্য? এর মধ্যে কি ভালোবাসা নেই? সে কি ভালোবাসে না তাকে? এসব ভালোবাসা কি জেদ নাকি সত্যি? মনটার মধ্যে কেমন খচখচ করছে। সে কি সাইমকে পেয়েও পায়নি? ভাবনা শেষ করে সন্ধ্যার পানে তাকালো। এই মেয়েটার প্রতি এই জন্যই তার এত মায়া মায়া লাগতো। রক্তের সম্পর্কের জোর বুঝে এমনই হয়। মেয়েটা অনেক আদুরি, ভালোবাসতে মন চায়। তারপর সাইমের সাথেকার কথা মনে পড়ে গেল। কি পাগল ছিল সে! মেয়েটাকে সাইমের সাথে দেখে কত কিছুই না ভাবতো, কিন্তু এখন সে তার বোন হয় জানতে পারলো। সব ভাবনা এক জায়গায় রেখে সে এখন এই মেয়েটাকে কিভাবে তাদের কাছে নিয়ে যাবে সেই ভাবনাতে ব্যস্ত হলো। কারণ চাচুকে আর কষ্ট পেতে দেবে না সে, তার মেয়েকে তার কাছে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে হতভম্ব হয়ে সাইফা এলো। সে এতক্ষণ কলেজে ছিল, বাসায় গিয়ে মায়ের থেকে জানতে পেরে চলে এসেছে। মূল ঘটনা এখনো তার অজানা। এসে দেখলো সন্ধ্যা ঘুমে আর অথই পাশে বসা। অথইকে জিজ্ঞেস করলো কি হয়েছে। অথই সাইফাকে বাইরে নিয়ে গিয়ে সব বলল। পরের দিন সন্ধ্যাকে দেখতে হসপিটালে স্বামী আর শুভ এলো। সাইম সাইফ হসপিটালেই ছিল রাতে। রাহাব আর সায়নও এসেছে দেখতে। সন্ধ্যার শরীর আজ একটু সুস্থ, বিকালে ছেড়ে দেবে বলেছে ডক্টর। সকাল 8টার সময় আলেয়া আর সিরাজ মির্জা এলেন। আলেয়া সায়েমদের জন্য খাবার এনেছেন। সায়েম মানা করেছিল, কিন্তু মায়ের কথার বাইরে খেতে হবে না। সন্ধ্যা কেউ যেন না দেয়, সে খাবার আনবে। আলেয়া এসে সন্ধ্যাকে খাবার খাইয়ে দিল। সাইম সাইফও সেখানেই খেলো বসে। স্বামীয়া বসে আছে সন্ধ্যার শিওরে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে উজ্জ্বল মুখটা কালো বর্ণ ধারণ করেছে। সাহেব খেতে খেতে সেসব লক্ষ্য করলো। একবার বাড়ি নিয়ে যেতে পারলে সন্ধ্যাকে আর এসব নিয়ে ভাবতে দেবে না সিদ্ধান্ত নিল। খাওয়া শেষ হতে ঘন্টাখানেক পর আসিফ শেখ, অথই আর আশরাফ শেখ এলেন। আশরাফ শেখ দোকানে যাওয়ার পথে ভেবেছেন মেয়েটাকে এক নজর দেখে যাবে, এইভাবে এসেছেন। আর আসিফ শেখ এসেছেন এক বুক আশা নিয়ে, মেয়েটাকে বাবা বলে ডাকবে, সব ভুলে বাবাকে মানবে। ওরা ভেতরে আসতে সন্ধ্যা তাকালো। সিরাজ মির্জার আর আশরাফ মির্জা চোখাচোখি হলো। আশরাফ শেখ তাচ্ছিল্যের নজরে তাকালো। তার নজর বলছিল, আজ যদি সব মেনে নিতে এই দিন দেখতে হতো না। অথই সাইমের দিকে তাকালো। সাইমা দেখলো। তারপর আশ্বাসের চোখে আশ্বাস দিল অথইকে। আসিফ শেখ এগিয়ে এসে সন্ধ্যার কাছে দাঁড়ালেন। কাউকেই পরোয়া করলেন না। জিজ্ঞেস করলেন, মা আমার কেমন লাগছে আজ শরীর? ভালো। সন্ধ্যার ছোট্ট উত্তর, কিন্তু আসিফ শেখের মন অশান্ত করে দিল। আবার জিজ্ঞেস করলেন, বাবা বলে ডাকবি না? সন্ধ্যা কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক। তারপর বলে উঠল, আমি তো আপনাদের অবৈধ সন্তান।
এই একটা বাক্যে সেখানে বজ্রপাত হলো সবার উপর। মনে হলো আসিফ শেখ বজ্রপাত নয়নে তাকালেন। তার কান বধির কেন হয়ে গেল না এটা শোনার আগে? সবার বিস্ময়ে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেছে। এসব তো কেউ কখনো ভাবেনি। সন্ধ্যা কেন ভাবলো? অবৈধ বলে কখনো তো সে নজরে কেউ দেখেনি। সিরাজ মির্জা কখনো সে নজরে কাউকে দেখতেই দেয়নি। তবে এই মেয়েটার মনে এটা আসলো কেন? অবৈধ, এটা কি বিষাক্ত শব্দ যা সবার মনে রক্তক্ষরণ করলো। আসিফ শেখ আর সহ্য করতে পারলেন না। শব্দ করে সন্ধ্যাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বললেন, না মা, দয়া করে আমাকে এমন করে বলিস না। তুই অবৈধ না মা, আমার আর আলোর ভালোবাসা। তুই আমাদের ভালোবাসার অস্তিত্ব। এমন করে বলিস না রে মা। আমার পাপের পাল্লা ভারী করিস না। আমি তোর মাকে বিয়ে করে বৈধতা দিয়েছিলাম, কিন্তু সব ঝড় এসে ওলট পালট করে দিয়েছিল। সে ঝড় আমাদের একসাথে থাকতে দেয়নি রে। তোর মাকে আমার বউ নামে থেকে অন্যের জন্য কবুল বলতে হয়েছিল রে মা। তুই অবৈধ না, এইসব আর বলিস না। আমি তোর জন্য বেঁচে আছি রে মা। আমাকে একবার কেউ জানায়নি তোর মা আমার ভালোবাসা বিচ্ছেদ পরপারে চলে গেছে। কেউ জানায়নি রে। আমাকে পাপ থেকে মুক্তি দে মা। এইসব বলিস না, আমার বুক চলে যাচ্ছে। বলা শেষে আবারও তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন, ঠিক সেই বহু বছর আগেকার মতো, যেদিন আলো আর নিজের সন্তানকে তিনি রেখে চলে গেছিলেন। সিরাজ মির্জা অবাক নয়নে আসিফ শেখের শেষ কথাগুলো শুনলেন। ঘাড় ঘুরিয়ে আশরাফ শেখের দিকে তাকালেন। সন্ধ্যার চোখ থেকে পানি পড়ছে। এদিকে সায়ম সম্বিত ফিরে পেয়ে বজ্রহত কণ্ঠে মৃদু ধমকে বলল, সন্ধ্যা, কি বলছিস কি তুই? মাথা ঠিক আছে তোর? সাহেব ধমকে বলল, আর একবার এই শব্দ উচ্চারণ করবি তো তোর হাল খারাপ হবে। ওদের কথা শুনে সন্ধ্যা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। এটা যে হসপিটাল আর পাশের কেবিনে রুগীরা আছে এটাই যেন বাবা মেয়ে ভুলে গেছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি চাইনি বলতে এটা। আমাকে তোমরা পৃথিবীতে এনেছো, কিন্তু তোমরা কেউ আমার পাশে ছিলে না। আমি তোমাদের পাইনি আদরের জন্য। আমার শৈশব তোমাদের ছাড়া কেটেছে। আমি তোদের ভালো থাকার জন্য চলে গিয়েছিলাম রে মা, তোদের সুখে রাখার জন্য চলে গিয়েছিলাম। কিন্তু আমি তো এসে তোদের এইরকম দেখতে চাইনি। আমার ভালোবাসারা সুখে ছিল না সুখে। কাঁদতে কাঁদতে বললেন আসিফ শেখ। সবার চোখে পানি টলমল করছে। সাইম আর অথয় এগিয়ে এলো একসাথে। তারপর এলো আলেয়া আর সামিয়া। অথয় সন্ধ্যাকে তুললো বাবার বুক থেকে। বলল, আমাদের বোন তুমি। তুমি সম্পূর্ণ বৈধতার সাথে আমাদের সাথে থাকবে। তোমার অধিকারে থাকবে তুমি। এমন আর কখনো বলবে না। আলেয়া বলল, এসব আমরাও কখনো ভাবিনি। তুই কি করে ভাবলি রে এটা? আমাদের তুই এতটা দূরে করে দিতে চাইছিস? এসব বলে নিজেকে ছোট করছিস। এমন কথা তোকে কখনো কেউ বলেছে? এমনকি আমরা সব জেনেও কখনো মনে আনিনি, প্রশ্ন করিনি তোর মাকে। তোর মা চলে যাবার পর তোকে আমরা সেই কাপড়ে মোড়ানো ছোট্ট শরীরটা কোলে তুলে নিয়ে বড় করেছি। পাড়া প্রতিবেশী যাতে এ নিয়ে আঙ্গুল তুলতে না পারে সেই ব্যবস্থা তোর মামা করেছিল। তারপরেও তুই এত বড় কথাটা বললি? আমাদের ভালোবাসা তোর কাছে কিছুই মনে হয় না? এত ভালোবাসি তবু এই কথা মনে আনলি? আমি দুঃখিত মামুনি। আমি তোমাদের ভালোবাসায় আঙুল তুলিনি। আমাকে তোমরা কখনো অবহেলা করনি। তোমরা সব জেনেও আমাকে তুলনামূলক থেকে দ্বিগুণ ভালোবেসেছো মামুনি। আমি আর বলবো না এসব। আলেয়াকে জড়িয়ে ধরে কথাগুলো কাঁদতে কাঁদতে বলল সন্ধ্যা। আলেয়া সন্ধ্যার মাথায় হাত দিয়ে বললেন, আর এসব ভাববি না। অতীতে যা হয়েছে সব ভুলে যা। সেসব ছিল সব ভাগ্যের পরিহাস। ভাগ্যের উপর কারো হাত নেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। এখন পরবর্তী জীবনগুলো আনন্দে কাটানোর জন্য প্রস্তুত হওয়া। আলেয়া কথাগুলো বলে চোখ মুছলেন। সায়ম কাছে এসে সন্ধ্যার চোখ মুছে দিল। তারপর বলল, সেই ছোট্ট থেকে তোকে দেখে রাখছি এসব শোনার জন্য। আমার ফুপুর আমানত, তুই যাকে আমার ফুপু আমাকে সামনে রাখার আদেশ দিয়ে গেছেন তার কথা ফেলি কি করে বল? তোকে যত্নে রাখার আদেশ পেয়েছি, তা আমি জীবনভর করব। সন্ধ্যা বসা থাকা অবস্থায় সায়মের কোমর জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া, আমাকে মাফ করো। তোমরাই আমার সব। আমার মা নেই, এটা আমার ভাগ্য। আর বলবো না এসব। সায়ম মুচকি হেসে নিচু হয়ে সন্ধ্যার কপালের উপরে চুল বরাবর চুমু দিল। সবাই স্বস্তি পেল সন্ধ্যার কথায়। আর কোনো দুঃখ আসতে দেবে না মেয়েটার জীবনে। অনেক সহ্য করেছে মেয়েটা, এখন শুধু ওর সুখের পালা। অথয় মুচকি হেসে বলল, আমাকে আপা বলবে তো? সন্ধ্যা মাথা তুলে অথয়ের দিকে তাকিয়ে বলল,
আপা বলবো নাকি ভাবি বলবো, কোনটা বলবো বুঝছি না। অথয় ভরকে গেল সন্ধ্যার কথাটাতে, লজ্জা পেল। সায়েম হেসে ফেলল। শুভ, রাহাব, সায়ন মিটমিট করে হাসলো। আলেয়াও হাসলো। সাইফ হেসে বলল, তুই আপা বলবি, আমি ভাবি বলবো, বিষয়টা সেই হবে কিন্তু। হ্যাঁ, উপস্থিত থাকা একমাত্র স্বামীহাই কিছু বুঝলো না। সে এখনো সায়েম আর অথয়ের বিষয়ে অবগত না। আশরাফ শেখ আর সিরাজ মির্জা একে অপরের দিকে তাকালেন। আসিফ শেখ বললেন, কিরে মা, যাবি তো আমার সাথে তোর বাড়িতে? এই কথা শুনে সাইফ চিল্লিয়ে বলে উঠল। না। সবাই একসাথে চমকে উঠে ভরকে গেল, তাকালো ওর দিকে। আসিফ শেখ ভুরু কুচকে তাকালেন। সন্ধ্যা বিষয়টা বুঝতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেলল। এই ছেলেকে নিয়ে আর পারবে না কেউ, আজ তো একটা ফাজিল। না মানে, ও আমাদের সাথেই থাকবে, কোথাও যেতে হবে না। এমনি যাবে, ঘুরে চলে আসবে প্রয়োজনে, কোনো থাকাথাকি চলবে না। কথাগুলো মাথা চুলকে বলল সাইফ। বলা শেষে মেকি হাসলো, তারপর মাথা নিচু করে ভিড় বিড়িয়ে বলল, ও এমনিতেই আমার ঘরের, আমার বাড়ির চিরস্থায়ী হবে। কথাটা বলে তাকালো সবার দিকে। দেখলো সবাই ওর দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। সায়েম ধমকে বলল, চুপ যা গাধা, সত্যি বলার সাহস নেই, আসে আবার বড় দায়িত্ব নিতে। সায়েমের কথায় লজ্জা পেল সাইফ, মাথা নিচু করলো। আসিফ শেখ সহ বড়রা ভুরু কুচকালো, আর অথই তাকিয়ে থাকলো কিছু বোঝার জন্য। সায়ন বলে উঠল, এই ভাই সাহেব, মেয়েদের মতো লজ্জা না পাইয়া হবু শ্বশুরে থেকে মাইয়া চা। সায়নের কথা সাহেব থতমত খেলো। সিরাজ মির্জা বললেন, কি চলছে এখানে সব? কি বলতে চাচ্ছ তোমরা, পরিষ্কার করে বলো। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের বিয়ের ব্যবস্থা করো। সিরাজ মির্জা অবাক হলেন, সাথে আলেও। তিনি তো কখনো ভাবেননি সাইফের কথা। সন্ধ্যাকে সাইমের সাথে বিয়ে করিয়ে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন, সেজন্যই তো জোর করা। এছাড়া সাইমই সন্ধ্যাকে বেশি দেখে রাখতো, আঁকলে রাখতো দেখে তিনি জোর দিয়েছিলেন। রাজি নিয়ে তো কি হয়েছে, একবার বিয়ে হলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যেত, এই ভেবে জোর করা। সাইফের দিকে তাকালো সিরাজ মির্জা। সন্ধ্যা লজ্জায় মাথা নিচু করে আছে। অথয় মনে মনে খুশি হলো। আর সাইফ সিরাজ মির্জার তাকানো দেখে ভয় পেয়ে গেল। এমনিতে ভয় পায় সে চাচুকে অনেক, যদিও ততটা রুট নন ভাতিজার সাথে। সিরাজ মির্জা কিচ্ছু বললেন না, চুপ করে রইলেন। তা দেখে সবাই কিছুটা ভয় পেয়ে চিন্তায় পড়ল। এতক্ষণ আসিফ শেখ নীরবে শুনছিল সব। তিনি বললেন, আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাবো আমি আগে, তারপর সব সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তুমি ছেলে ভালো হলে আমার কোনো আপত্তি নেই, আমার মেয়ের সুখ আগে। এছাড়া আমার থেকে তোমারই আমার মেয়েকে ভালো ছিল। তোমার বাবা চাচারা রাজি থাকলে সমস্যা নেই, কিন্তু আমাকে আমার মেয়েকে নিতে যেতে দিতে হবে, এটাই শেষ কথা। নয়তো এবার আমি অন্য পথ দেখব। সিরাজ মির্জা কোনো তর্ক করলেন না। তিনি তর্কই বা করে কি করবেন? সবকিছুর বাধা দেওয়াতে তো দেখলেন কি কি হয়ে গেল এত বছরে। এছাড়া তিনি সন্ধ্যাকে আসিফ শেখের মেয়ে বলে না মানার কারণ না দিলেও তিনি রেগেছিলেন তার উপর এটা ভাবে যে সে মেয়েকে ভুলে বিদেশে নতুন সংসার করেছেন, তার বোনকে তালাক দিয়ে গিয়ে। নয়তো এত বছরে খোঁজ নেয়নি। কিন্তু আসিফ শেখের তখন ওই কথাটা শুনে বুঝেছেন তাকে এসব জানানো হয়নি, আর তিনি নতুন সংসারও করেননি। বাধার দেবেন না তিনি, যার মেয়ে সে মেয়ে বলে পরিচয় দিক, মেয়েটাও বাবাকে মেনে নিক। সিরাজ মির্জার কথা না বলাটাকে সবাই নীরব সম্মতি ধরে নিলেন। উপস্থিত সবাই ভিতরে ভিতরে স্বস্তির শ্বাস ফেলল। যাক, এবার তাহলে কোনো বাধা নেই আর। আসিফ শেখ সন্ধ্যার মাথায় হাত রেখে বললেন, চল মা, কিছুদিন বাবার কাছে থাকবি, আমি তোকে কিছুদিন আমার কাছে রেখে আদর যত্ন করে আবার চলে যাব। সন্ধ্যা অবাক হলো, কষ্ট পেল, আবার তাকে রেখে চলে যাবে বলল। না, যাব না। গিয়ে কি করব আমি? সেই তো দুদিন থেকে দুদিনের জন্য আদর যত্ন দেখিয়ে আবার চলেই যাবে। আসিফ শেখ মেয়ের অভিমান বুঝলো, মৃদু হাসলেন, বললেন, তুই চাইলে আমি থেকে যাব না অনেক দূরে, একবার মানা করে দেখ। যেও না বাবা। আসিফ শেখের প্রাণ ভরে গেল। প্রশান্তিতে শ্বাস নিলেন দীর্ঘ একটা। মেয়েকে বুকে এনে বললেন, যাব না রে মা, আর যাব না তোকে ছেড়ে, তোর সাথে তোকে নিয়ে বাকিটা জীবন কাটাবো। তারপর মনে মনে বললেন, তোর মাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই জন্যই চলে যেতে চেয়েছিলাম। কিন্তু আমার এখন নিঃশ্বাস নেওয়ার আর একটা কারণ আছে, তোকে নিয়ে থাকবো, বাঁচবো আমি।
তারপর পরে গিয়ে তোর মায়ের সাথে দেখা হলে তার কাছ থেকে অনেক জবাব দিয়ে নেব আমি, অনেক নালিশ করব আমি, দেখিস। সাইম এবার ভেতর থেকে গলা ছেড়ে নিজেকে গম্ভীর কঠিন রূপে আনলো। আশরাফ শেখের উদ্দেশ্যে বলল, কি আমার হবু বউয়ের বাবাজি? মেয়ে নিজের ইচ্ছেই দিবেন নাকি অন্য রাস্তা দেখব? এই বলে পাশে থেকে অতর হাতটা নিজের হাতের ফাঁকে ধরলো। সবাই তাকালো ওদের দিকে। অতর চমকে থতমত খেয়ে গেল। সাইম কাউকেই পাত্তা দিল না। তারপর ভিলেনদের মতো একটা অদ্ভুত চাহনি দিয়ে বলল, আমি আবার অন্য রাস্তায় গেলে কিন্তু তেরা রাস্তাতেই যাব। কেন জানেন তো? আমার জন্ম থেকে ঘাড়ের রগগুলো তেরা। উপাধিটা অবশ্য আমার না। বলে দুষ্টু হাসলো। আর আশরাফ শেখ সহ সবাই একবার হলেও মনে মনে বলল, কি ফাজিল ছেলে, ঘাড়ের রগগুলো সত্যিই তেড়া। আশরাফ শেখ সিরাজ মির্জার দিকে তাকালেন। সিরাজ মির্জা নির্বিকার তার দিকে তাকিয়ে আছে। কি বলবেন তিনি? আর কিছুই বলার নেই। ছেলে তার সিদ্ধান্তে অটল। এছাড়া তিনিও আর কোনো শত্রুতার দোহাই দিতে চান না। এসবের শেষ হোক চান। শেষ বয়সে শান্তিতে থাকুক একটু, সবাই সুখে থাকুক। আশরাফ শেখ সিরাজ মির্জাকে দেখে নিয়ে বলে উঠলেন, আমি কোনো বেকার ছেলের কাছে আমার মেয়ে দেব না। কথাটা বোধহয় সিরাজ মির্জার গায়ে লাগলো। ওনার অঙ্গে বাড়ি দিল। বংশের সাম্রাজ্যের উপর আঙুল তুলল। তিনি চেয়ারম্যান, এছাড়া ওনার যা ধন দৌলত আছে ওনার ছেলে এবং নাতিপুতিরা বসে খেয়ে জীবন পার করতে পারবে। তিনি কি কম করে রেখেছেন? মনে মনে অহংকারের সাথে কথাগুলো ভেবে মুখে গম্ভীর রুট রসকসীন কাঠখোট্টা কণ্ঠে বলে উঠলেন, আমার কি কম আছে? আমার যা আছে আমার ছেলেরা বসে খেয়ে, আমার নাতিপুতিরা পর্যন্ত বসে খেয়ে জীবন পার করতে পারবে। এছাড়া আমার ছেলে লেখাপড়া করছে, শেষ করে নিজেও কিছু করবে। কথাটা বলে থামলেন, কিন্তু বলা শেষ করে বুঝতে পারলেন কি বলেছেন তিনি। একটু ভিতরে ভিতরে ভরকে গেলেন, কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ করলেন না সেটা। আর বাকিরা তো মনে মনে আনন্দে আটখানা হয়ে উঠল। সায়ন রাহাব মনে মনে বলে উঠল, আলেয়া সামিয়া সাহেব তো একটু বেশি অবাক হয়েছে। তার থেকে অবাক হয়েছে আশরাফ শেখ, অথই আর আসিফ শেখ। সবার নজর থেকে বাঁচতে সিরাজ মির্জা নীরবে প্রস্থান করলেন। আর আশরাফ শেখ সাইম অথয়ের দিকে তাকালো একবার। তিনিও যাবার আগে শুধু বলে গেলেন, আমি দোকানে যাচ্ছি, আমার মেয়েকে পৌঁছই দিয়ে আসবে। এই বলে আর কাউকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করলেন। লাভ স্টোরির মাঝে দুজন ভিলেন প্রস্থান করতেই সেখানে হই হুল্লোড় বেঁধে গেল। সাহিব, শুভ, রাহাব, সায়ন হই হই করে উঠল। আলিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাইমের দিকে তাকালো। সাইমও তাকিয়ে মাকে মুচকে হাসি দিল। সে নিজেও প্রশান্তির শ্বাস নিল। জীবন পূর্ণ করতে আর বাধা নেই, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। সিরাজ মির্জা উপরোক্ত কথাটা বলে নিজের মতামত তো দিয়ে দিলেনই, তার সাথে আশরাফ শেখের কাছে যেন প্রস্তাব রেখেছেন। আশরাফ শেখও ঘুরিয়ে পেঁচিয়ে কথার মাধ্যমে মেয়েকে সাইমের হাতে তুলে দিয়ে গেলেন। সাইম পাশ ফিরে অথয়ের দিকে তাকালো। অথয় এখনো শূন্য চোখে চেয়ে আছে। সে এখনো কিছুই বিশ্বাস করতে পারছে না। সবাই অথয়কে খেয়াল করলো। অথয়ের অবস্থা দেখে সবাই মিটিমিটি হাসলো। সাইম ঠোঁট কামড়ে মুচকি হেসে অথয়ের হাত আরো শক্ত করে ধরলো। তারপর হালকা ঝুঁকি নিচু হয়ে অথয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত হও আমার সুনয়নী। যা দেখছো শুনছো সবই বাস্তব আর সত্যি। মির্জাবাড়িতে আমার ঘরে আমার বুকে শুয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ, প্রতি রাতে কিন্তু জ্বালাবো, সেটাও সহ্য করার জন্য প্রস্তুত হও। শিউরে উঠল অথই সাইমন গরম নিঃশ্বাসে। সঙ্গীত ফিরে পেয়ে চমকে হতভম্ব, হতবাক, হতবুদ্ধি হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু সাইমের দিকে তাকিয়ে রইল। তারপর বলে উঠল, সত্যি? হ্যাঁ সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না। বিয়ে করে বাসর করলে তখন বিশ্বাস করতে পারবে। কথাটা সাইম দুষ্টু হেসে আবারও নিচু হয়ে অথয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। অথয়ের শরীরে কাঁটা দিয়ে উঠে বরফের ন্যায় জমে গেল। লজ্জায় দু কপাল লাল লাল আভায় পরিপূর্ণ হলো। মনে মনে বলল, কি নির্লজ্জের মতো কথাবার্তা। শুভ সহ সায়নরা কেসে উঠল। সাইমের উদ্দেশ্যে রাহাব বলল, দোস্ত বড়রাও আছে, একটু অন্তত জায়গা মাপেক। সায়ন চোখ গরম করে তাকালো। রাহাব পাত্তা দিল না। শুভ বলল, শালা বাবু জিতেছো কিন্তু। অথয় লজ্জায় মরি মরি। সাইম উত্তরে হেসে পড়ল।
দুলাভাই আপনিও জিতেছেন কিন্তু। শুভ হেসে ফেলল। সামিয়া এবার সাইমের কাছে এসে ওর কান ধরে বলল, কি পাজি হয়েছিস রে তুই? বাবাদের সামনে কিভাবে কথা বললি? আবার এখন বড়ও মানছিস না। আর সব থেকে বড় কথা, এসব আমি কিছুই জানতাম না। সেজন্যই সেদিন তোর অথয়কে বমি করতে দেখে ফাটছিলি। এই পর্যন্ত বলে শুভর উদ্দেশ্যে বলল, তুমিও জানতে আগে থেকে, আমাকে বলনি। সাইম কিছু বলতে যাবে শুভ বলল, আরে শালাবাবু তো আমাদের বিয়ের জন্য লগন নিয়ে যাওয়ার আগের দিন বলছিল অথৈকে ও বাড়িতে নিয়ে যাবার জন্য হেল্প নিতে। তারপর আমার পাঁচ ভাইটা মানা করছিল আগে কাউকে কিছু না বলতে, তাই আর বলিনি। সামিয়া অথৈ অবাক হলো বেশ। অথৈ মনে মনে ভাবলো শুভ ভাইয়াকে জানিয়েছিল। সাইম সামিয়ার উদ্দেশ্য করে বলল, বুবু আমার কানটা ছিঁড়ে পড়ে যাবে, ছাড়ো। যাক চিরে, পাজি তোর শাস্তি এটা। বড়দের সাথে ওইভাবে কথা বললি? কি করব তুমি বলো? দেখলে না কেমন তেরামো করছিল সব, তাই আমিও সোজা আঙ্গুলে না পেরে আঙ্গুল বাঁকিয়েছি, মানে কথা বাঁকিয়েছি। এজন্য আমিও একটু তেরামো করে বললাম। সামিয়া কিছু বলতে নিবে, আলিয়া বললেন, ও তো পাজিগিরি আমার পেট থেকেই করতো। পেট থেকে বেরিয়েও একই রকম রয়ে গেছে, আমাকে জ্বালিয়ে মারে। এই বলে মৃদু মেকি রাগ দেখালেন আলিয়া। সবাই জোরে জোরে হেসে ফেললেন। সামিয়া সাইমের কান ছেড়ে দিতে সে অসহায় ভঙ্গিতে বাচ্চাদের মতো আলিয়াকে ডেকে উঠল। আম্মু। সন্ধ্যা বলল, মামনি, তোমার পেটেও বোধহয় রাজ্যের তেরামি করে এসেছে ভাইয়া। সেখানে কাউকে পেলে হয়তো মেরে ভর্তা করে আসতো। বলে জোরে হাসলো। সবাই হাসলো সন্ধ্যার কথায়। তারপর সাইমের উদ্দেশ্যে আবার বলল, কে আমার না হওয়া জামাই? এখন তো আমার আপার জামাই হবা। কি ডাকি তোমাকে বলো তো? সন্ধ্যা, ফাজিলগিরি করিস না, তোকে আমি বলেছি না এটা বলে সম্বোধন করবি না। সে তুমি যতই বারণ করো, আমি তো বলবোই। সাইম একটু এগিয়ে এসে মাথার উপর নিচে নাড়াতে নাড়াতে মৃদুর রাগ নিয়ে বলল, তাই না? দাঁড়া তোর হচ্ছে। তা শুনে আর সাইমকে সত্যি এগিয়ে আসতে দেখে হালকা চিল্লিয়ে উত্তেজিত হয়ে সামনে বাবাকে ধরে বাবার মুখে মুখ গুজে দিয়ে লুকানোর ভঙ্গিতে বলতে থাকলো, মামনি, মামনি তোমার ছেলেকে কিছু বলো। দেখো ভাইয়া, আমি কিন্তু অসুস্থ। এই দেখো জ্বর, আর আমাকে মারলে আমার বোন দিব না কিন্তু। সবাই সন্ধ্যাকে দেখে হেসে ফেলল। প্রশান্তির হাসি সেটা। আজিব শেখও প্রাণ ভরে হাসলেন মেয়েকে ধরে। মেয়েটার হাসিও মায়ের মতো হয়েছে, মনে মনে ভাবলেন সেটা। তারপর আলিয়া অথৈ সাইমের কাছে এসে অথৈয়ের মাথায় হাত রেখে বললেন, সুখী হও দুজনে, একসাথে পাশে থেকো সব সময়। আমার ছেলে কিন্তু তেরা, সারা জীবন সামলানোর জন্য প্রস্তুত হও। অথৈ লজ্জা পেয়ে আলিয়াকে জড়িয়ে ধরল। আলিয়াও ধরে হাসলো অথৈয়ের কাণ্ডে। অথৈ বলল, তোমাকে আমি তুমি করে বলবো এখন থেকে। তুমি সব জানতে আগে থেকে, তাই না? তোমাকে আগে থেকেই বলেছিল তোমার ছেলে, তাই না? হ্যাঁ। এরপর আরো কিছুক্ষণ সবাই গল্পগুজব করে শুভ আর সামিয়া বিদায় নিয়ে চলে গেল। বিকেলে থেকে আসিফ শেখ সবার থেকে পারমিশন নিয়ে সন্ধ্যার মত অনুযায়ী সন্ধ্যাকে হসপিটাল থেকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে গেছিলেন, কিন্তু পৌঁছে সন্ধ্যাকে নিয়ে তারা তাদের বাড়িতে গেছেন। সাইফ হাজার মানা করে পাত্তা পায়নি। সাইম থেকে আশ্বাস দিয়েছে, বলেছে একই জায়গায় থাকবি, সমস্যা হবে না, দেখে আসবি গিয়ে। কিছুদিন থাকুক বাবার কাছে, বিয়ে হলে তোর সাথেই থাকবে। ওর বাবার কাছে থেকে মনটা শান্ত করুক একটু, এছাড়া পরীক্ষারও প্রস্তুতি নিক। ভাইয়ের এই কথার প্রেক্ষিতে কোনো কথা বলেনি সাইফ, নীরব সম্মতি দিয়েছেন। সিরাজ মির্জা আদর করেই পাঠিয়েছেন সন্ধ্যাকে। অথয় বেশ খুশি আজ, তার জীবন পূর্ণ হতে যাচ্ছে। সে সব পেয়ে গেছে। সুখেরা একুল ওকুল থেকে এসে ধরা দিচ্ছে। মনের প্রজাপতিটা নৃত্য করছে। আজ তার সবকিছু পাওয়া হয়ে গেছে। এখন শুধু সাইমের বউ সেজে কবুল বলা বাকি। এরপর জীবন সার্থক হবে। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। এত জলদি সেই স্বপ্নরা এসে ধরা দেবে ভাবেনি। নিজের করে পেতে চলেছে তার বসন্তকে, সেটাও স্বামী রূপে। ইস, এত ভালো লাগা কোথায় রাখবে সে? পাগল না হয়ে যায় আবার? না, পাগল হওয়া যাবে না। আপাতত শান্ত থাকতে হবে। রাস্তার মধ্যে কথাগুলো অথই ভাবতে ভাবতে গেল। অথইরা বাসে পৌঁছে দেখলো দরজার সামনে অন্তরা, মেহেদি, রশ্মি, অন্ত দাঁড়িয়ে আছে।
নতুন জায়গায় নতুন বাড়ি নতুন মানুষ দেখে সন্ধ্যা গুটিয়ে গেল। তা দেখে আসিফ শেখ সন্ধ্যাকে বাহুবন্দি করলো। অথয় হাত ধরে আশ্বাস দিল। রশ্মি আনন্দে বিমোহিত হয়ে জড়িয়ে ধরলেন মেয়েটাকে। এই মেয়েটার জন্য কত যুদ্ধ করেছে পরিবার, ভালো না বেশি থাকতে পারে সে। তারপর ভেতরে নিয়ে গিয়ে পরিচয় করালো সবার সাথে। অন্তরা আরো একটা বোন পেয়ে আহ্লাদি হয়ে উঠল। যদিও অন্তরা আগে থেকে সব জানতো, সে মায়ের থেকে জোর দিয়ে বিয়ের পর শুনেছিল, কিন্তু আজ সে চাচুর জন্য এসে সব শুনলো। এও শুনলো সাইমের সাথে অথয়ের সম্পর্কের কথা। অন্তরার মেয়ের জ্বর ঠান্ডা লেগেছিল বলে চাচু যেদিন এসেছে সেদিন আসতে পারেনি। মেহেদিও আরো একটা শালিকা পেয়ে বলল, কি একমাত্র শালিকা? আমি তো 2 মাত্র শালিকা পেয়ে গেলাম। তোমার আদর কিন্তু ভাগ হবে এখন থেকে। অথই বলল, ভাগ কেন করবেন? দ্বিগুণ ভালোবাসতে শিখেন ডক্টর দুলাভাই। আপনি না ডক্টর, ভালোবাসা বাড়িয়ে দেন। হেসে ফেলল সবাই এক কথায়। যদিও সন্ধ্যার আনইজি ফিল হচ্ছে তবুও মানানোর চেষ্টা করছে। সেখানে বসে অনেকক্ষণ কথা বললো সবাই। এর মাঝে রশ্মি খাবার এনে সন্ধ্যাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অন্ত সন্ধ্যাকে আপা বলে ডেকে ডেকে ফেনা তুলে ফেলেছে। সন্ধ্যা বেশ আপ্লুত হচ্ছে। ছোট ভাই পেয়েছে একটা। এতদিন সে সবার কাছে ছোট ছিল, এখন তার কাছে একটা ছোট্ট সদস্য পেল।